তারেক সাহেব যেটা করলেন, এটাতে ভারত যদি রুষ্ট হয়, বা হয়েছে, ডেফিনেটলি হয়েছে, তো হওয়ার পরে ভারত যে পদক্ষেপগুলি নেবে, এগুলি তারেক সাহেবের তো কিছু হবে না, এটা বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে বর্তাবে গিয়ে, তাই না? ভারত যদি আজকে রুষ্ট হয়ে বিদ্যুৎ পাঠানো বন্ধ করে, ডিজেল পাঠানো বন্ধ করে, তারেক সাহেবের কি হবে? কি তারেক সাহেবের যারা মন্ত্রী বাহাদুররা আছেন, এক একজন, কেউ ইউএস সিটিজেন, কেউ ইউকে সিটিজেন, এদের কিছু আসে যাবে? এরা তো রাজার হালে আসে, এরা রাজার মতো থাকবে। তো ভারতের কাছে এইটাই ডিলেমা। আমি এটা জানি যে ইন্ডিয়ান পলিসির ক্ষেত্রে সবসময় এইটা কিন্তু একটা ফ্যাক্টর, যে পিপুল টু পিপুল রিলেশন এফেক্টেড হবে কিনা ইত্যাদি। অনেক সময় ভারত কঠোর সিদ্ধান্ত নিছে, যেমন ধরেন ইউনূস সাহেবের সময় যখন ভারতের মিশনগুলি আক্রান্ত হইল, হ্যাঁ, চিটাগাঙ্গে, তখন ভিসা দেওয়া বন্ধ করলো। কিন্তু এটা জানে ভারত যে এটাতে করে সাধারণ লোকজন, তো এরা তো সব চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হসপিটাল, সিঙ্গাপুর, কে আমেরিকা, ইংল্যান্ড যাবে। বাংলাদেশের সাধারণ মানুষই সাত চুমিয়া মাছ চুমিয়ে এরা যাবে কোথায়? এদের কাছে তো ইন্ডিয়া ছাড়া কোনো পথ নাই। কিছু দরবার হইলে বাংলাদেশের ডাক্তার ঠিক মতো না কিছু সমাধান করতে পারলে, চলো মিয়া ক্যালকাটায় যাই, এদের কাছে তো আর কোনো অপশন নাই। তো ভিসা বন্ধ করলে এরা ক্ষতিগ্রস্ত। এইটা ইন্ডিয়ান পলিসি যারা মেকার্স, তাদের কাছে সাজ্জাদ ভাই এটা বরাবরের প্রবলেম। আমি এটা জানি, এটা ফ্যাক্টর। কারণ আমি একটা ঘটনা আপনাকে শুধু বলি, এটা কিভাবে হয় এটা আমার নিজের দেখা, আমি খুব ক্লোজলি ব্যাপারটা জানি বলে বলতেছি। 2004-এ যখন মহিউদ্দিন চাচা, উনি নাই এখন, প্রয়াত মানুষ, তার আত্মার মাগফিরাত কামনা করি, হ্যাঁ, মহিউদ্দিন সাহেব, হি ওয়াজ দ্য মেয়র অফ চিটাগাং, এবং উনি ওখানকার বন্দর শ্রমিকদের ছিলেন। তো উনি এটা জানতে পারেন যে এখানে অবৈধ অস্ত্র টস্ত্র ঢুকবে, এবং এটা ওনার মুক্তিযুদ্ধ করার লোক, তো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সে এখানে অনেক লোকজন চেনা ছিল, এদেরকে উনি জানান। এরা প্রথম প্ল্যান যেটা করছিল যে যখন মাল মশলা নামবে, এই সময় আমাদেরও লোকটা ঢুকবে দু একজন, এবং মহিউদ্দিন সাহেবের ছেলেটিলেরা তাদের জায়গা মতো নিয়ে যাবে। যখন এই অস্ত্র শস্ত্র গোলা বারুদ অফলোড হচ্ছে, তখন এরা রকেট ফায়ার গুলো পুরো জায়গাটা ব্লাস্ট করে উড়াই দেবে। দিস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান, এবং এটা টিপিক্যাল মিলিটারি প্ল্যান। মিলিটারি সবসময় টোটাল এলিমিনেশনে বিশ্বাস করে, যে কোনো জায়গায়। হ্যাঁ, তো এইটা কিন্তু, এটা তো ভারতবর্ষ, এটা তো পাকিস্তান না যে আর্মি একটা অ্যাকশন করে দিল, পরে প্রাইম মিনিস্টারকে জানায় না, বাদ মে ওয়াজির আজম কো ইত্তলা করেন, এটা ইন্ডিয়াতে চলে না। ফরেন টেরিটরি কোন হার্ড অপারেশন ক্যাবিনেট কমিটির ক্লিয়ারেন্স ছাড়া এটা সম্ভবই না। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার, সিসিএসএ ক্লিয়ারেন্স নেই হয় তো নেই হোগা। তো এইটা ক্যাবিনেটে ওই জায়গাতে যায়, তখন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। প্রথম প্রশ্ন উনি আর্মি চিফ যখন প্রেজেন্ট করতেছে যে দিস ইজ দি প্ল্যান, उन्हीं बोल रहे हैं जनरल साहब, ये जो आप लोग हमला करेंगे इसमें कितना लोग मारा जाएगा, कैजुअलिटी कितना होगा? তো বলছে ওইখানে বন্দর শ্রমিক যারা এইসব মালটাল অফলোড করছে, 200-400 লোক যদি থাকে এবং এত বড় এক্সপ্লোশন হয়, কারণ এক তো রকেট মারবে, তারপরে আবার ওই মধ্যে যে গোলা বারুদ ওগুলি ফাটবে, তো বিরাট এক্সপ্লোশন হবে একদম। ওইখানে প্রচুর 200-300 লোকও মারা যেতে পারে। বাজপেয়ী বললো ইয়ে নেই হো सकता। এরা সবাই চমকা উঠছে। বাজপেয়ী তো একটু ঠান্ডা টাইপের মানুষ, কবিতা টবিতা লিখতেন, অন্যরকম লোক, ইমোশনাল। বলে ইয়ে নেই হো सकता। কেন? बोले कि बांग्लादेश का गवर्नमेंट के साथ हमको प्रॉब्लम है, बट दैट डज नॉट गिव मी द राइट टू किल 200-300 इनोसेंट बांग्लादेशी। ये नहीं हो सकता। টিপিক্যাল ইন্ডিয়ান সাইকোলজি। এই জন্য অনেকে ইন্ডিয়াকে সফট বলে মনে করে, যে পাকিস্তান যেটা করতে হবে, 200 লোক মারে যাবে, কোই বাত নেই, হামলা কর দো। ইন্ডিয়াতে পলিটিশিয়ান, যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট, বলে নেই 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 ইয়ে নেই হো सकता। তারপরে এটা অন্য অনেক বড় কায়দা করে, মানে প্ল্যান্ট করে খবর, যাতে করে বাংলাদেশের নিজের পুলিশই জানতো না, যে তাদের বলা হলো যে ইন্ডিয়া থেকে আওয়ামী লীগের জন্য অস্ত্র আসতেছে। কেন? তখন আওয়ামী লীগ হুঙ্কার দিছে যে 1 মাসের মধ্যে সরকার ফেরায় দেবো, আব্দুল জলিল সাহেব। এটা একটা মানে সেলফ গোলের ব্যবস্থা করে অন্যভাবে ব্যাপারটাকে আটকানো হইলো। কিন্তু বাজপেয়ী সাহেব পরিষ্কার বলতেন যে হামলা ইয়ে সব নেই চলেগা, 200-300 লোক মারা যায়। এটা একটা এত সব বলার একটাই কারণ, যে এই যে ইন্ডিয়া, আপনি যেটা বললেন না যে ইন্ডিয়া কি করবে, ইন্ডিয়া রুষ্ট হয়ে একটা সিগন্যাল ইন্ডিয়া অলরেডি দিছে। বিদ্যুৎ যেটা দেয় এটার দাম বাড়াইছে, কারণ দামটা তো পরিশোধ করে সরকার, এই জন্য দামটা বাড়াইছে। কিন্তু এখনো বলে নাই যে হাম বিজলি নেই দেঙ্গে, ইচ্ছা করলেই বলতে পারে। এবং অনেক
কায়দা কানুন করেই বলতে পারে, ডাইরেক্ট বলারও দরকার নাই যে আমরা বিদ্যুৎ দেওয়া বন্ধ করলাম, বলবে যে গ্রিড মেনটেনেন্স এর জন্য, হ্যাঁ গ্রিড মেনটেনেন্স হোগা ইসিলিয়ে বিজলি দেনা মুশকিল হয়, এরকম একটা কিছু বলে দিল। কিছু বলার আছে কারো? এখন তো বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এসে চেক করবে না, ইচ্ছে করলেই করতে পারে। কিন্তু ওই যে উদাহরণ বহুত মুশকিল হোগা বাংলাদেশ কা আম জনতা কো প্রবলেম হোগা, তো এইসব কারণে এখনই এই ধরনের পদক্ষেপ হয়তো নেবে না। এবং এইটারই সুযোগ কিন্তু ভারতের যারা ধরেন বিরোধিতা করে তারা এই সুযোগটা নেয়। তারা এটা জানে পাকিস্তানের লোকজন বলে আরে ভাই এ লোক বহুত নরম দিল কা আদমি হ্যায়, হ্যাঁ এই সুযোগটা এরা নেয়। বাংলাদেশেও, আর এখন তো বাংলাদেশে পাকিস্তান পন্থীদের রমরমা, তারাই সব লম্প জম্প। আপনি দেখেন না 2 দিন পর পর আপনার ডিজিএফ এর লোক পাকিস্তান যাইতেছে। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই, বাংলাদেশ গত কয়েক বছরে বিশেষ করে শেখ হাসিনা যে লম্বা শাসনকাল, অনেক সমস্যা টমস্যার কথা অনেকে বলে, উই হ্যাভ অলসো বিন ভেরি ক্রিটিক্যাল। হ্যাঁ এই দরবেশ টরবেশ, এই যে সালমান রহমানদের 2 নম্বরই কাজকর্ম, এগুলি তো আমরাও প্রতিবাদ করছি, তো দলের ভিতর থেকে তো প্রতিবাদ আসছে, তাই না? তো এগুলি তো আমরা লেখালেখি করছি, তাই জন্য এভরিথিং ওয়াজ ফাইন এটা বলবো না, কিন্তু এটা তো ঘটনা ভাই। পরিসংখ্যান তো একটা কাহিনী তুলে ধরে, পরিসংখ্যান যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অগ্রগতি এটা অনস্বীকার্য। বাংলাদেশ, পাকিস্তান তো ছেড়ে দেন, পাকিস্তান ইজ এ ফেইল্ড স্টেট। হ্যাঁ পাকিস্তানে আমার পাকিস্তানি বইনও আছে, আমার বিবিসিতে করতো, এলিয়া টেলিয়া, এদেরকে ফোন করলে বলে আরে ভাইজান বহুত বুরা হাল है, ঈদ কা দিন भी गोश्त नसीब नहीं होगा। ঈদের দিনও গোস্ত কেন? যে গোস্ত 4000 रुपये किलो। আমি বলছি क्या बात कर रहे हो, आर यू सीरियस? বলে দাদা कोई आपसे मजाक करके क्या फायदा, তোমার সাথে মস্করা করতেছে নাকি? এই হচ্ছে পাকিস্তান অবস্থা আজকে। সিম্পল একটা এক্সাম্পল দিই, ডলার পিছু ভারতের টাকা হয়েছে প্রায় 90-95, বাংলাদেশের হয়েছে 120, 22, 25 এর মধ্যে ভ্যারি করে। পাকিস্তান 279। প্রত্যেকটা ব্যাপারে পাকিস্তান থেকে তো বাংলাদেশ অনেকটাই আগাইছে, প্রত্যেকটা ব্যাপারে ভারতের থেকেও বেশ কিছু ক্ষেত্রে, যেগুলি ওই যে ইন্ডিসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যেগুলি ইউএনডিপি যে ফ্যাক্টর গুলি ধরে, এগুলিতে বাংলাদেশ ভারতের থেকেও আগাই গেছিল, ভারতের থেকে ম্যাটারনাল মর্টালিটি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ বার্থ কন্ট্রোল, এইসব ব্যাপারে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি করছিল এবং ইট ওয়াজ হেডিং টুয়ার্ডস এ মডার্ন স্টেট। এই জায়গাতে ইউনুস সাহেব আইসে এই যে পুরো ব্যাপারটা গন্ডগোল করলো। এখন পাকিস্তান, ওয়াই শুড, মানে বাঙালি মানুষ দেশ স্বাধীন করছে, দেশ সেই স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশের মানুষ একটা জায়গাতে দেশটাকে নিয়ে গেছে, যেটাকে যার ফলে বাংলাদেশ ইজ দ্য নেক্সট এশিয়ান টাইগার। এটা তো আমার কথা না, বড় বড় ইকোনমিস্টরা বলা শুরু করছে, জেফরি স্যাক্স এর মতো লোক, ইজ এ বিগ আমেরিকান ইকোনমিস্ট, হ্যাঁ বাংলাদেশ ইজ দ্য নেক্সট এশিয়ান টাইগার। এবং এটা বলতেছে মানে তার মেইনলি কিন্তু সোশ্যাল ইন্ডিকেটর ডেভেলপমেন্ট দেখে, ইকোনমির দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের যেটা সবথেকে বড় প্রবলেম, বাংলাদেশের 2টা মেইন মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিং সেক্টর, তাই তো এইটার জন্যই বাংলাদেশের অর্থনীতি মানে একটু বলিষ্ঠ জায়গা যাওয়ার একটা সুযোগ। ওয়ান ইজ গার্মেন্ট ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস, হ্যাঁ আরেকটা হচ্ছে রেমিটেন্স। এইখানে এখন রেমিটেন্স মানে কি? রেমিটেন্স মানে তার মানে কি বাংলাদেশ ইজ এ ওয়ার্কিং ক্লাস ইকোনমি। হ্যাঁ রেমিটেন্স যারা পাঠায় খুব উচ্চ শিক্ষিত, কয়টা লোক ভাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় যারা উচ্চ শিক্ষিত, বাংলাদেশি বিদেশে যায় আমার অভিজ্ঞতা আছে তারা ওইখানে সেটেল করার ধান্দা করে। হ্যাঁ এবং তারা দেশে খুব একটা টাকা পাঠায় না, তারা ওইখানে প্রপার্টি দিয়ে খলিল সাহেবের মতো লোকজন যে গেছি একটু বাংলাদেশের চাকরি করতে, আমেরিকান সিটিজেনশিপ দিস দ্যাট। হ্যাঁ উনি তো খলিল অমন আর নাই, উনি রজার খলিল টলিল হয়েছে, মানে একটা সাহেব সাহেব ভাব। কিন্তু বাংলাদেশের কারা দেশে টাকা পাঠায়, এই লোকগুলি হচ্ছে মোস্ট পেট্রিয়টিক, এরা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক এবং এরা বাংলাদেশের বাইরে কিছু চিন্তা করে না। হ্যাঁ বিদেশে গিয়ে চাকরি করছে, বাংলাদেশে কাজকর্ম নাই, এই সাতচুমিয়া মাতচুমিয়া এরা আরব শেখদের বেতের বাড়ি খায় ওই লিবিয়ার মতো মরুভূমিতে 12 ঘন্টা 14 ঘন্টা ধরে কাজ করে এবং কিছু টাকা যখন জমে, চাষা দেশে একখানি জমি রেখো পাঠাই দিলাম, এই টাকাটা পাঠাইলাম। দিস আর দ্য পিপুল যারা মেইনলি রেমিটেন্সটা পাঠায়, তাই তো। দিস ইজ এ ওয়ার্কিং ক্লাস ইকোনমি এবং এই ওয়ার্কিং ক্লাসই হচ্ছে বাংলাদেশের আসল শক্তি। কেন? এই ওয়ার্কিং ক্লাস বাংলাদেশের উপর ভরসা আছে বলেই তারা বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে টাকাটা পাঠাইতেছে, কি দেশে টাকাটা পাঠাচ্ছে যেমনি পাঠায়। আর বাংলাদেশের যারা সোকল্ড এলিট, এই দরবেশ টরবেশের মতো বদমাইশ নকল দরবেশ, এরা টাকা পয়সা বিদেশে পাচার করতেছে।
হ্যাঁ, এবং শিক্ষিত লোক যারা গেছে তারা হয়তো 2 নম্বরে কিছু করছে না, কিন্তু তারা ওইখানে সেটেল ডাউন টাউন করে, তারা আবার ওইখানে সেটেল টেটেল করে মাঝে মাঝে যখন দেখে যে বিলাতে আর খুব একটা লাভ টাভ হয় না, রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা জন্মায়, তো টাকা পয়সা তখন রজার খলিলের মতো দেশে এসে মাথা পড়ে দিয়েছেন। তো যাই হোক, দিস ইজ আর রিয়ালিটি। তো এইখানে দাঁড়ায় যেহেতু প্রাইমারিলি বাংলাদেশ স্টিল এ ওয়ার্কিং ক্লাস ইকোনমি এবং একটা দুইটা সেক্টর উন্নতি, এটার ফলে বাংলাদেশ অনেকটা আগাইছে। ইকোনমির থেকেও বাংলাদেশের রিয়েল অগ্রগতিটা হয়েছে কিন্তু সোশ্যাল সেক্টরে, এবং সোশ্যাল ইন্ডিকেটার্স গুলি দেখবেন বাংলাদেশের খুব ডেভেলপ। এই জায়গাতে পাকিস্তানের সাথে দরমরম করে যেই দেশ বাংলাদেশে এত বড় হত্যাকাণ্ড চালাইছে, মহিলাদের বেইজ্জত করছে, এই লোকজন এই দেশের সাথে কি পাওয়ার আছে মানে বাংলাদেশের, আমি তো এটা বুঝি না, আমার মাথায় দেয় না। আর তোমার JF-10 ফাইটার জেট টেট কিনতে যদি হয় চীনের থেকে কেন, ওয়াই পাকিস্তানে যেটা ম্যানুফ্যাকচার জেট, এগুলি মানে অনেক সমস্যা আছে। যাই হোক, এগুলি রেগুলার অ্যাক্সিডেন্ট হয়। আমি আপনাকে ডিটেল ফ্যাক্ট ফিগার দিতে হয়, কারণ আমি সামরিক বিষয়টা ক্লোজলি ফলো করি। তো সাজিদ ভাই, মূল কথা হয়েছে যে এই যে বাংলাদেশে কিছু ছাগলের তৃতীয় বাচ্চা থাকে না, যারা লাভ দিতে পাকিস্তান পাকিস্তান, এই ছাগলের তৃতীয় বাচ্চাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে পাকিস্তান থেকে মিয়া তোমার পাওয়ার কি আছে? পাকিস্তান থেকে তোমার পাওয়ার কিছুই নাই। হ্যাঁ, কিছু কিছু লোক ডাক্তার বলে, আবার ব্লগিং করে, বড় বড় কথা বলে ভারতে কেন চিকিৎসা করে, পাকিস্তানে। আরে পাকিস্তানের লোক নিয়ে এখানে এসে চিকিৎসা করে। আমি আপনাকে একটা রিল পাঠাই দেবো। পাকিস্তানের এক মহিলা, সে বলতেছে সেদিন যে আমার বাচ্চা একদম মানে ইয়ে হয়ে গেছিল, আউট অফ মানে কোনো হোপ, চাইলে কোনো আশা ছিল না। ভারতে গিয়ে চিকিৎসা করছি, আমাদের যাওয়ার আগে বলেছে ও দুশ্মন কা মূল খেয়ে, মানে এটা শত্রু দেশ। কিন্তু ওইখানে যাওয়ার পর ডাক্তার নার্স সবাই এমন ভাবে দেখাশোনা করছে, আমি তো আর এটা বিশ্বাস করি না, আমাদের লোকজন যেসব প্রচার করে। এবং আমার ছেলে এখন সুস্থ, সে স্কুল ছেড়ে কলেজে পর্যন্ত উঠছে, যে আমরা ভাবছিলাম যে খরচের খাতায়। তো পাকিস্তানের লোক নিয়ে এখানে চিকিৎসা করতে আসে, তোমরা যে এবার পাকিস্তানে ওই দুই ব্লগার আমেরিকার নোট খায়, পাইকাদের নোট খায়, ওই বিলাত থেকে বসে, প্যারিস থেকে বসে চিৎকার করতেছে, তোমরা যাও তাহলে পাকিস্তানে। এগুলি কোনো প্র্যাকটিক্যাল কথা না, বুঝছেন? এগুলি হচ্ছে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে আছে। হ্যাঁ, এই বাপের চিকিৎসার জন্য তখন ইন্ডিয়ান ভিসা নিতে লুকায় এসে এরে ওরে পাঠায় দালালের দিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসবে, লুকায় চলে আসবে, বাইরে বলবে দিল্লি না ঢাকা, দিল্লি না। আরে আরামজাদা, দিল্লিও থাকবে ঢাকাও থাকবে, বিকজ বোথ কান্ট্রিজ নিড ইচ আদার। ইন্ডিয়ার বাংলাদেশের একটা অদ্ভুত সিনার্জি কি আছে, দুজনেরই দুজনকে প্রয়োজন। ইন্ডিয়ার কেন প্রয়োজন? ইন্ডিয়ার কোনো মেটেরিয়াল কারণে প্রয়োজন না, একটা কারণে স্ট্র্যাটেজি, যে বাংলাদেশের ভিতর দিয়ে যদি নর্থ ইস্টের সাথে যোগাযোগটা হয়, আমাদের একটু খরচপত্র কমে যায়। আর কোনো সময় সম্ভাবনা নাই চীনের সাথে কোনো বড় ঝামেলা টামেলা হইলেই শিলিগুড়ি করিডোর দিয়ে যাওয়ার রাস্তাটার উপর আমাদের নির্ভরশীলতাটা কমে যাবে, বাংলাদেশের ভিতর দিয়ে আমরা যাতায়াত করে। এই কানেক্টিভিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যাতে ভারতের বিরুদ্ধে, যেটা ধরেন মানে পাকিস্তানের আমলে হইতো কি পরে বেগম জিয়ার আমলে হতো, এই আলফা টালফা এখানে শেল্টার পাইছে, ওইখান থেকে ইন্ডিয়াতে এসে গোলমাল করা, এই যে 10 ট্রাক অস্ত্র, তার মধ্যে একটা বড় সংখ্যা আলফার জন্য আসছিল। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে সিকিউরিটি কনসার্ন। তো বাংলাদেশের ভূখণ্ড আজকে পাকিস্তানিরা ব্যবহার করে যদি ইন্ডিয়াতে কোনো গন্ডগোল করে, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ঝামেলা লাগবে। পাকিস্তানিরা কিন্তু ওইখানে বসে এমনিতে ইসলাম, কিন্তু পাকিস্তানি জেনারেল সাহেব তো একটু বোঝেনি তো, লাল জল টল ভালোই পান টান করে। ইয়াহিয়া খান সাহেব ব্ল্যাক ডগ খাইতে খাইতে আর নূরজাহানের নাচ দেখতে তার দেখ দেশটা হারিয়ে ফেললো। এই তো পাকিস্তানের জেনারেল, এই আর্মি। হ্যাঁ, 90,000 লোক জাইঙ্গা বইরে, আমি খারাপ কথা কইতেছি মানে কবিল্লার ভাষায়, 90,000 লোক তো জাইঙ্গা বইরে অস্ত্র সারেন্ডার করে হাত তুলে দাঁড়াচ্ছে। দিস ইজ পাকিস্তান আর্মি, হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দিস পিপল? তো আজকে বালুচিস্তান সামলাইতে পারতেছে না, খাইবার পাখতুন, ইভেন পাকিস্তানি কাশ্মীরে ভেজাল লাগছে। ইন্ডিয়া দেখেন কাশ্মীর কি সুন্দর করে, কেন ইন্ডিয়ান আলটিমেটলি মিলিটারি সলিউশন তো বিশ্বাস করে না। ইন্ডিয়ানদের হচ্ছে আরে ইয়ার টেবিল পে বৈঠো বাত করতে হ্যাঁ, বাত করে কথাবার্তা হলে আছে তোমার এইটা দিলাম ওইটা দিলাম এইসব। তো যাই হোক, এই জায়গাতে এই ছাগলের যেসব তৃতীয় সন্তান যারা বাংলাদেশে একটু লম্ফ জম্প দিতেছে, কেন 2টা বাচ্চা ছাগলের দুধ খায়, থার্ড বাচ্চাটা তিরিং তিরিং করে, এরা হচ্ছে ছাগলের থার্ড বাচ্চা। আমরা ইসলামিক ন্যাটোতে, ইসলামিক ন্যাটো মানে তুর্কি, সৌদি আরব, পাকিস্তান। তো পাকিস্তানের সোলজার ওইখানে যাইতো, এখন পাকিস্তানের সোলজার, পাকিস্তানের দেশের ভিতরে এত গন্ডগোল, পাকিস্তান আর্মি সোলজার
এর জন্য এই বলির পাঠা হয়েছে বাংলাদেশি। ওইখানে দেখবেন বাংলাদেশের টোলজার যাবে, যুদ্ধ ফুদ্ধ মারামারি যেটা হবে, ইসরায়েলের সাথে গন্ডগোল হইলো, ইসরায়েল বললো মারা যাবে কে, এই আমাদের এইসব এই ক্যাপ্টেন মেজর আপনার এইসব যারা ক্যাডেট কলেজ থেকে পাশ করে সেনাবাহিনীতে, তো দে আর নট ভেরি ফন্ড অফ বেঙ্গলি মুসলিমস, কিন্তু তারা নিয়ে টিয়ে যাবে যে ওদের এইসব লোক দরকার, ওরা নিজেরা মরতে চায় না, দেয়ার অ্যাডভান্সড কান্ট্রি, টাকা পয়সা আছে, ওরা আরব শেখ টিম মনে করেন গিয়ে যুদ্ধ করবে, কোনদিন করবে না ইসরায়েলের সাথে, ওর ফরেন আর্মি লাগে, তো পাকিস্তানকে নিয়ে যেতে হবে। এবং পাকিস্তান নিজের দেশে, আপনার মনে আছে তো পাকিস্তানের আর্মি চিফ রাহিল শরীফ, সে গিয়ে সৌদিতে আর্মির দায়িত্ব নিল। এই কাজটা তারা বাংলাদেশকে দিয়ে, যদিও তাদের বাঙালিদের উপর খুব একটা তাদের ভরসা নাই, কিন্তু যাই হোক উপায় নাই, না বাংলাদেশ কি গেইন করবে, জিরো। এই জন্য এই যে যারা লাফাইতেছে এদের একটু অ্যাসেস করতে হবে যে এই যে পাকিস্তান করে আমরা লাফাইতেছি, হোয়াট আর উই গোয়িং টু, বাংলাদেশ কি পাবে, এইটা নিয়ে বিশ্লেষণ হওয়া দরকার, ন্যাশনাল লেভেলে ডিবেট হওয়া দরকার এবং শক্ত হবে। এখানে আপনাদের একটা ভূমিকা আছে, যে প্রশ্নটা তোলেন মানুষের সামনে, হোয়াট আর উই গোয়িং টু গেট, ইন্ডিয়ার সাথে ভেজাল করে পাইকারের সাথে জাম দিয়ে আমি কি পাইতেছি। এমনকি বাংলাদেশের গণমাধ্যমে পর্যন্ত এই যে পাকিস্তানের প্ররোচনায় মক্কা চুক্তিতে নিয়ে গিয়ে ফেলে দেওয়াতে বাংলাদেশের গণমাধ্যমে এমন কথা বলা হচ্ছে যে ভারতের মাথা ব্যথার কারণ মক্কা চুক্তিতে যাওয়া। ভারতের কি আসলে কোনো মাথা ব্যথার কারণ আছে? কিছু নেই। বাংলাদেশ মক্কা চুক্তিতে গেলে ভারতের কি, ভারতের যেটা হবে যে বাংলাদেশ যদি একটা হস্টাইল কান্ট্রি হয়, বাংলাদেশ যদি ভারতের সাথে একটা যুদ্ধ দিয়েই হয়, কোন সময় পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা হলে তখন বাংলাদেশ এই ঝামেলায় যোগদান করে। পাকিস্তানিরা আজকে যেটা করবে আমি আপনাকে বলে দিলাম, পাকিস্তান পেহেলগামে টেরর অ্যাটাক করাইছিল, কেন ভারতের কাশ্মীরের অবস্থা দিন দিন উন্নতির দিকে গেছে। এটা সব থেকে বড় প্রমাণ কি জানেন, ফুটফল, যে কি পরিমাণ ভারতের অন্য প্রদেশ থেকে লোকজন ওইখানে টুরিস্ট হিসাবে যাইতেছে, এবং কাশ্মীরের মানুষ এটা বুঝে গেছে যে পাকিস্তান প্ররোচনা দেবে, পাকিস্তান কিছু কাজের কাজ করবে না। ভারত থেকে, ভারতের অন্য এত বড় দেশ ভারত, 140 কোটি, এইখানকার টুরিস্ট না আসলে কাশ্মীরের ওই যে যেই লোকটা ঘোড়া চালায়, হ্যাঁ ঘোড়া নিয়ে পনির ব্যবসা করে, যে লোকটা হাউস বোটের ব্যবসা করে, যে লোকটার হোটেল, আর ট্যুরিজম তো ভাই এমন একটা শিল্প যেখানে মালিশওয়ালা সবারই কিছু পাওয়ার আছে, এই হাই এমপ্লয়ার। তো এই জন্য কাশ্মীরের ট্যুরিজম সেক্টরে হাজার হাজার লোক ইনভলভ, তারা এটা বুঝে গেছে ইন্ডিয়া সে ট্যুরিস্ট নিয়ে আয়েগা তো আমারা দানা পানি বন্ধ হয়ে যায়গা। এর জন্য তারা একটা নর্মালসি হয়ে গেছে এখানে, আর জঙ্গিরা কোনো ইয়ে পায় না, যেন পাকিস্তান জোর করে তাদের নিজের মিলিটারি লোক পাঠায়, ওইখানে অ্যাটাক করে পেহেলগামে। ইন্ডিয়া কি করলো, পাল্টা জবাব দিল, অপারেশন সিন্ধু। 4 দিনের মধ্যে পাকিস্তানের এই অবস্থা হলো, পাকিস্তানের যেখানে আণবিক বোম টোম রাখা, ওই নূর খান বেস এবং তার পাশে সারগুদা কিরানা হিলস, ওইখানে গিয়ে আমাদের মিসাইল যখন পড়ছে, আমেরিকানরা, ওইটা তো আমেরিকানরা দেখাশোনা করে, পাকিস্তানের নিউক্লিয়ার স্টক পাইল ইজ লুকড আফটার, ওই বেসে পাকিস্তানি জেনারেলদের ঢুকতে আমেরিকানদের পারমিশন লাগে। তো ওইখানে যখন গিয়ে মিসাইল ল্যান্ড করছে এবং এক্সপ্লোশন হয়েছে, তখন ঘাবড়ায় গিয়ে, এমনকি এই যে বোরন না কি বলে, বোরন, এটা ইসরায়েল মানে এটা ইজিপ্ট থেকে আইনে, ওইখানে আমেরিকানরা স্প্রে করে রেডিও অ্যাক্টিভিটি চেক পর্যন্ত করছে, তিনবার করা হয়েছে। তো ওরা তো ঘাবড়ায় গিয়ে ইন্ডিয়ার উপর চাপ দিয়ে যুদ্ধটা বন্ধ করাইছে। হ্যাঁ, পাকিস্তানকেও বলছে তোমরাও রিকোয়েস্ট করো ইন্ডিয়াকে, আর যুদ্ধ চাই না, আমেরিকানরা চাপ দিছে এবং যুদ্ধটা বন্ধ হয়েছে। তো পাকিস্তান এখন কি করবে জানেন, পাকিস্তান জানে যে কাশ্মীর বা পাঞ্জাবে যদি কোনো একটা এই ধরনের কিছু ঘটায়, ইন্ডিয়া শক্ত ধোলাই দেবে। কেন ইন্ডিয়া, আমেরিকানরা ইন্টারভেন না করলে প্ল্যান ছিল নেভির থেকেও অ্যাটাকটা হবে, এবং নেভির থেকে ভাই সাজাদ ভাই প্লিজ রিকল, 71-এ আমাদের নেভি কি করছিল, করাচি 7 দিন চলছে। কেন, আমাদের নেভি অনেক লং রেঞ্জ মিসাইল আছে, ওগুলি ফায়ার করে ওদের যে করাচিতে যে পেট্রোল ডাম্প, কেন বিদেশ থেকে পাকিস্তানও তেল আমদানি করে, ওইগুলি যে করাচিতে স্টোর করে, তারপরে পাইপলাইন দিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ওই ডাম্প গুলি হিট করে এমন হিট করছিল যে করাচি বার্ন ফর 7 days, 7 দিন চলছে করাচি। এইটা আবার করতে কতক্ষণ লাগবে, এখন তো আরো বেশি লং রেঞ্জ মিসাইল আমাদের নেভি চাইতেও হবে না, বোম্বে থেকে একটু বাইরে একটু হাই সিটে এসে ফায়ার করলে অ্যাকিউরেট ফায়ার হবে, একদম জিরো, হ্যাঁ মানে প্রবাবিলিটি এরা। যাই হোক, এই জন্য পাকিস্তানিরা নিজেরা না করে ওরা বাংলাদেশে টেরোরিস্ট পাঠাবে, অলরেডি 6 জনকে পাঠাইছে।
আমাদের কাছে ডেভিডেড ইনফরমেশন আছে, ওদের লিডার সাজ্জাদুর রহমান নেপাল দিয়ে স্থলপথে ভারতের ওই মানে উত্তরবঙ্গের ওই জায়গাটা দিয়ে ওরা চ্যাংরা বাঁধা ওই সাইড দিয়ে পাকিস্তানে ঢুকছে। 4 of them, ওদের ছবি তুলে বাংলাদেশ ইন্টেলিজেন্স আমাদের সাথে যে ছবি ওখানে লোকালি পাওয়া গেছে, বাংলাদেশ এদেরকে আইডেন্টিফাই করতে পারেনি, ন্যাচারালি পারবে না। কিন্তু এরা ইন্ডিয়ান কাশ্মীরে অপারেশন করছে বলে আমাদের যে RAW যে ডেটাবেস থেকে এদের 4 জনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। দে আর ইন বাংলাদেশ। হয় এরা শেখ হাসিনা দেশে ঢুকবে এরকম একটা কথা, হয়তো ওইরকম কোনো হাই ভ্যালু টার্গেট হিট করার জন্য ঢুকছে, অথবা কোনো বাংলাদেশে ঢুকে এবার ওখান থেকে বসে প্ল্যান করে ইন্ডিয়ান বর্ডার টর্ডার কোনো জায়গাতে একটা কিছু এটা করার উদ্দেশ্য কি হবে জানেন? ইন্ডিয়া হিট ব্যাক করলে কোথায় করবে? বাংলাদেশে করবে। মিসাইল মারলে কোথায় মারবে? বাংলাদেশে। অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের ঝামেলা হবে, আর ওইখানে জনাবরা বসে ইসলামাবাদে বা ওদের যে রাওয়ালপিন্ডি মিলিটারি হেডকোয়ার্টারে ওরা তখন লাল জল দিয়ে চিয়ার্স করবে, আরে ভাই বহুত মজা আ গিয়া, দোনো বহুত দোস্তি থা, আমি লড়াই করনা, মানে এখন যুদ্ধ করতেছে। তো প্রশ্ন হচ্ছে, দিস ইজ দ্য পাকিস্তানি প্ল্যান। সো বাংলাদেশের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেশপ্রেমিক মানুষের উচিত হবে এই সরকার উপর প্রবল চাপ সৃষ্টি করে যে এই পাইকানের সাথে দরব মরব বন্ধ। তারেক সাহেব 17 বছর লন্ডনে ছিলেন, উনি ওইখানে পাকিস্তানিদের সাথে ওনার কতটা দরব মরব এটা আমাদের লোকজন জানে। কারণ তারেক সাহেবের টিমের ভিতরে তো আমাদের লোকজনের রত কিছু লোকটক লাগাই রাখছিল। তো উনি পাকিস্তান এমবেসিতে ওইখানে ওই ব্রিগেডিয়ার ISS স্টেশন চিফ তাদের সাথে কোন জায়গায় বসে মিটিং করেন, কয় কাপ কফি খান, এগুলি আমাদের জানা। উই নো অ্যাবাউট হিজ, আমাদের ছবিও আছে জানেন তো। ইভেন ISI যে চিফ সে লন্ডন গেছে, জেনারেল সুজা পাশা, তার সাথে তারেক সাহেব মিটিং করছে। তারেক সাহেবের তার ওই আম্মুর বদভ্যসটা একটু পাক প্রীতি আর কি, বুঝছেন না।